ফ্যাটি লিভার হলে কলকাতায় 1 নম্বর ডাক্তার যদি খুঁজতে যায়, যার নাম মনে পড়ে, তিনি হচ্ছেন ডক্টর অশোক আনন্দ কুনার। উনি রিনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল এবং বিকেরা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন এবং অনেকদিন বিভিন্ন হসপিটালে উনি হেড অফ দি ডিপার্টমেন্ট হিসেবে কাজ করেছেন। এরপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর সুজয় ঘোষ। উনিও এসএসকেএম হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। ওরা দুজনে এই সেশনটা কন্ডাক্ট করবেন, কিছু বলবেন, কিন্তু বেশিটা আপনাদের সঙ্গে আলাপচারিতা করবেন, আপনাদের প্রশ্ন থাকলে উত্তর দেবেন, সেগুলো নিয়ে এই সেশনটা হবে। ডক্টর কুনার, ডক্টর ঘোষ। আমরা আজকে যেটা ভাবছি যে এটা এক বক্তৃতা না হয়ে একটুখানি আলোচনার মাধ্যমেই এটা বিষয়টাকে একটু মানে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, কারণ এটা খুবই একটা কমন প্রবলেম আমাদের দেশেও। খুবই এটা খুব বেশি আমি যা দেখছি যে ওবেসিটি খুব বেশি নেই এই হলে, কিন্তু ওবেসিটি এমন একটা সমস্যা যেটা আমাদের দেশকেও গ্রাস করেছে গোটা পৃথিবীর মধ্যে, এবং তার সঙ্গে আরও অনেকগুলো অসুখ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির অসুখ। তা আমি আজকে সত্যিই খুব কি বলবো খুশি যে আমাদের মধ্যে ডক্টর সুজয় ঘোষ রয়েছেন, ও এসএসকেএম হসপিটালের এন্ডোক্রিনোলজির অধ্যাপক এবং এ বিষয়ে একজন সত্যি যাকে আমরা বলি স্টলওয়ার্ট। আমরাও ওর কাছ থেকে শুনবো। আমি সেজন্য কতগুলো প্রশ্ন করে এনেছি, সেগুলো আমরা একটু আলোচনা করব। তারপরে আপনাদের পার্টিকুলার কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা আলোচনা করব। সুজয় বসে পড়ো, আমরা তাহলে বসে ডক্টর আচ্ছা ঠিক আছে, আমরা পাশাপাশি দাঁড়িয়ে ও আচ্ছা, প্রথমে আমি সুজয়কে বলবো একটু এই আমাদের যে দেশের অবস্থাটা কি, মানে আমাদের দেশে আমরা জানি যে দুটো জিনিস আমার মনে হয় বলা দরকার, যে ভারতবর্ষ এখন আস্তে আস্তে কমিউনিকেবল ডিজিজ, মানে যেসব ইনফেকশন এসবের থেকে নন কমিউনিকেবল ডিজিজটা খুবই কমন হয়ে গেছে, মানে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনির অসুখ, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, এই ধরনের অসুখগুলো এখন গোটা পৃথিবীতেই খুবই প্রাধান্য পাচ্ছে। যদিও আমরা জানি আমরা এখনও টিবি থেকে মুক্ত হতে পারিনি। টিউবারকুলোসিসের ডেথ ইন্ডিয়া ওয়ান অফ দি হায়েস্ট, এত বছর পরেও খুবই বেশি, গোটা পৃথিবীর মধ্যে হায়েস্ট ডেথ রেট বোধহয় টিউবারকুলোসিসের ভারতবর্ষেই হয়। তার মানে সেটা আমরা প্রিভেন্ট করতে পারিনি, সেটা কন্ট্রোল করতে পারিনি আমাদের প্রচেষ্টা সত্ত্বেও। তো এই সমস্যাগুলো থাকবে, কিন্তু যেটাকে আমরা বলি সিভিলাইজেশনাল, মানে আমাদের ইয়ের থেকে আমাদের যে সভ্যতার যেদিকে যাচ্ছে অন্যরকম হয়ে গেছে। তো এখন আমাদের সবাই বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম, সবাইকে আমাদের জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ ওয়ার্ক ফ্রম হোম। সেই জন্য ওয়ার্ক ফ্রম হোম কী হচ্ছে, এইসবের কারণে যে লাইফস্টাইল ডিজিজ যাকে বলে, সেগুলো যেমন আমাদের দেশেও কমন হয়ে পড়েছে। তা সেই জন্যে তার একটা বার্ডেন আমাদের দেশে রয়েছে। আমি প্রথমেই সেই জন্যই ডক্টর ঘোষকে বলবো যে আমাদের যদি একটু বলেন এ সম্বন্ধে। এখানে চলে ধন্যবাদ স্যার। স্যার যেরকম বললেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, ভারতবাসীর অ্যাভারেজ লাইফ স্প্যান ছিল 39 বছর। ভাবতে কেমন একটু লাগে, তাই না? এখন যেটা 70 বা 70.5 গিয়ে দাঁড়িয়েছে। যদি প্রতি বছরের পরিসংখ্যান দেখি, ভারতবর্ষে যতজন মারা যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ যদি ধরি, তার 2/3 হচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে, অর্থাৎ ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, রেসপিরেটরি ইলনেস এবং ক্যান্সার। এই ব্যাপারটা না খবর হয় না। এবং আমার এখনও মনে আছে, বছর 10 আগে যিনি হেলথ সেক্রেটারি ছিলেন, তার কাছে যখন ডায়াবেটিস নিয়ে কথা বলতে গিয়েছিলাম, তিনি বলেন দূর ডায়াবেটিস দিয়ে যায় আসে না, ও খবর হয় না। শিশু মৃত্যু হলে খবর হয়, অথচ আপনারা ধরে নিয়েছেন এবং মেনে নিয়েছেন যে আপনার বাড়ির প্রিয়জন, আত্মীয় স্বজন কারণ না কারণ কোনো একদিন হার্ট অ্যাটাক হবে, কোনো একদিন স্ট্রোক হবে, এটা ভবিতব্য বলে ধরে নিয়েছেন। এবং ভারতবর্ষের যদি হেলথ প্রোগ্রামস দেখেন, তাতে
যদি হেলথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ দেখি, সেটা হচ্ছে আনুমানিক 2.25% অফ জিডিপি স্পেন্ট অন হেলথ, যেখানে যে কোনো সভ্য দেশে সেটা হচ্ছে 10%। কদিন আগে পশ্চিমবঙ্গের বাজেট গেছে, তাতে হেলথের খরচ হচ্ছে 6%, তার মধ্যে 4.5% হচ্ছে হিউম্যান রিসোর্সের খরচা। তাহলে অ্যাকচুয়ালি হেলথের জন্য খরচাটা সেই আবার 1.5% 2%। এবং সেখানেও না, আমি স্বাস্থ্য ভবনে গিয়ে দেখেছি, ওই এনসিডি সেলে যারা বসে থাকে সেটা হচ্ছে তার রিটায়ারমেন্ট পোস্টিং। এবার রিটায়ার করবেন, তাই এবার যিনি জয়েন্ট ডিরেক্টর আছেন তিনি তাকে কলকাতায় পোস্টিংটা দিতে হবে বলে ওখানে দেওয়া। হয়তো লাস্ট 2-3 বছরে কিছুটা নড়াচড়া হয়েছে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের এনসিডি সেলে, কিন্তু ওভারঅল আমার মনে হয় না কোনো সরকারের কোনো ইচ্ছে আছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কিছু করার। কারণ করতে গেলে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা দিয়ে না অন্যান্য খাতে খরচ করে ভোট পাওয়া যায়। বিকজ এডুকেশন অ্যান্ড হেলথ আর টু থিংস উইচ ক্যানট বি চেঞ্জড ইন 5 years, এবং কারোরই সেটা দেয় না। আপনারা যখন ভোট দিতে যান এই দুটো জিনিস দেখেন না। তো এইখানে যদি স্যার যেটা বলার চেষ্টা করছিলেন এপিডেমিক, এবং স্যার বললেন এখানে কেউ হয়তো মোটা নন, আমি এটাকে কিন্তু রিফিউট করব। কারণ আমরা যখন শরীরের ওজন বলি, ওজনটা কি দিয়ে তৈরি? আমার হাড়গোড়, নাড়ি ঝুড়ি, জল, মাংসপেশি আর চর্বি। এবার ওবেসিটির ডেফিনিশনটা আমরা ধরে রেখেছি যে আমার এই হাইট থাকলে এই ওজন থাকবে, তার থেকে যদি বেশি থাকে তার মানে আমার ওজন বেশি। অর্থাৎ বেসিক্যালি কি বলার চেষ্টা করছি, তাহলে বোধহয় চর্বি বেশি, তাই সেই মাপটাকে আমরা বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স। তাহলে আমাদের দেশে যদি 23-এর বেশি যদি বডি মাস ইন্ডেক্স হয় তাহলে আমরা বলি যে তিনি ওভারওয়েট, 25-এর ওপর যদি হয় বলি সে ওবিস। মুশকিলটা হচ্ছে এইভাবে যদি আমি ডিফাইন করি তাহলে মোটামুটি অ্যাডাল্ট পপুলেশনের 30% ভারতবর্ষে হচ্ছে ওবিস। কিন্তু আমরা তো ওই হাইট অনুপাতে ওজনটা শুধু দেখতে চাই এমনটা না, আমরা তো চর্বির মাত্রা বুঝতে চাই, এবং সেই চর্বিটা কোথায়, পেটে না থাইয়ে। হিপসে চর্বি হলে অতটা খারাপ না, কিন্তু পেটে চর্বি হলে খারাপ। তাহলে দ্বিতীয় যে মাপকাঠিটা দেখতে পাচ্ছে, প্রথম ওই মাপে যারা পাশ করে গেল অর্থাৎ বিএমআই 23-এর নিচে, তাদের ওয়েস্ট সারকামফারেন্স কত, এই পরিধিটা কি 80-র নিচে? তাতে দেখা যাবে আরো প্রায় 10% মানুষ আছেন যারা খাতায় কলমে আবার ওবিস হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এবং শেষ যদি দেখি আমরা যদি ধরুন একটা ডেক্সা স্ক্যান করি বা বডি কম্পোজিশন অ্যানালিসিস করি, তাতে ছেলেদের ক্ষেত্রে শরীরে চর্বির মাত্রা 25%-এর নিচে থাকার কথা, মেয়েদের ক্ষেত্রে সেটা 30%-এর নিচে থাকার কথা। তাহলে আপনাদের কি মনে হয় আমি মোটা না রোগা? আমি মোটা, তার কারণ আমার শরীরে 30% হচ্ছে ফ্যাট। তাহলে এই যে আমরা আপেক্ষিকভাবে ধরে নিচ্ছি এই লোকটা রোগা এই লোকটা মোটা, এই গল্পটা আমাদের মাথা থেকে বার করতে হবে। তার কারণ হচ্ছে এই যে দেখুন আপনাদের মধ্যে অনেকেরই ডায়াবেটিস আছে। তাহলে আমরা ওবেসিটি বলতে কি বোঝাই সে তুমি বলেই দিলে। আর যদিও আমরা জানি যে ওবেসিটি, কিন্তু আবার অন্যদিকে আমি যেটা দেখছিলাম এখানে আজকে সবাই খুব বয়স্ক মানুষ রয়েছেন, এই একটা বিয়ে বাড়িতে গেলে বা একটা কোনো সভায় গেলে ছোট ছোট বাচ্চারা, ইউ ক্যান ইজিলি দেখতে পাওয়া যায় যে সবাই কীরকম চাবি দেখতে, ঘাড়ে গর্দানে বাংলায় যেরকম বলতো। এটা তো রবীন্দ্রনাথের সময় থেকেই আছে যে বহরে বাংলা আমরা সব মানে লম্বায় ছোট আর বহরে বড়, এটা আমাদের একটা ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক ছিল। সেই জন্যেই হয়তো গোটা ভারতবর্ষেই মানে আমাদের এই যে ডায়াবেটিক এবং ওবেসিটির এপিডেমিক যেটাকে বলা হচ্ছে সেইটা মানে এত বেশি একটা চিন্তার কারণ হয়ে গেছে। কম বয়সে হার্ট অ্যাটাক, তা ডক্টর ঘোষ যেমন বললেন, আমি এর সঙ্গে ডায়াবেটিসের সম্পর্কটাও যদি একটু বলে দাও আর ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে আমরা ডিজিজটার এই গোটা অসুখগুলোর একদম মূলে পৌঁছতে পারবো। স্যার যেমন বললেন, আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ক্লাসে কটা ছেলে মেয়ে পড়তো? 40টা ছেলে মেয়ে পড়তো, বা বড়জোর 50টা, তার মধ্যে হয়তো 2 বা 3 জনের ওজন বেশি। তখন এত বডি শেমিং গল্পটা কি জানতাম না, তাদেরকে মোটা মোটু এইসব বলে ডাকতাম। আমাদের মেয়েদের জেনারেশনে কিন্তু কেউ কাউকে মোটা বলে ডাকে না। নট দ্যাট দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ বডি শেমিং, বিকজ এভরিবডি ইজ ফ্যাট। তাহলে কাকে আর মোটা বলবে, সবাই তো মোটা। তাহলে প্রথম কথাটা যেটা এর আগের প্রশ্ন থেকে ধরে স্যারের প্রশ্নের উত্তর দিই, তাহলে প্রথম গন্ডগোলের জায়গা হচ্ছে শরীরে চর্বির মাত্রা যদি বাড়ে তাহলে আমার শরীরে রোগ হবে।
তাহলে যাদের মাত্রা শরীরে চর্বি বেশি তাদের কি সবার রোগ হচ্ছে? উত্তরটা হচ্ছে হয়তো হচ্ছে না, তার সাথে হয়তো আনুষঙ্গিক আরেকটা কিছু লাগছে, তার একটা জেনেটিক ফ্যাক্টর লাগছে বা অন্য কিছু লাগছে, যার ফলে তার শরীরে রোগ হবে এবং এক একজনের ক্ষেত্রে সেই রোগের বহিঃপ্রকাশ আলাদা হবে। স্যার যে কথাটা বলার চেষ্টা করলেন ইনসুলিন রেজিস্ট্যান্স, মনে করা যাক আমার সারাদিনে 25 ইউনিট ইনসুলিন তৈরি করলে আমার সুগারটা ঠিক থাকে। এবার ইনসুলিনটা আমার এই ওজন বাড়ার ফলে এবং অন্যান্য কারণে ভালো করে কাজ করছে না, তাহলে শরীর গোড়ায় কি করবে? 25-এর জায়গায় 50 তৈরি করবে, দিয়ে কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে একটা সময় আসবে তো ঘোড়াটা হাঁপিয়ে যাবে, তখন সে আর 50 তৈরি করতে পারবে না, সে 40 তৈরি করবে, তাও কিন্তু সেটা 25-এর চেয়ে বেশি, কিন্তু সেই সময় তার রোগের বহিঃপ্রকাশ হবে, তার তখন সুগারটা বাড়তে আরম্ভ করবে। এবং এই যে আমি বললাম রোগের বহিঃপ্রকাশ, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে আসবে। দেখবেন এখনকার ক্লাস 9 থেকে 11-এ পড়া মেয়েদের ওজন বাড়ার সাথে সাথে পিরিয়ডের গন্ডগোল হচ্ছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে, কারোর ক্ষেত্রে বেশি মাথা চুলড়ে যাচ্ছে, কারোর শরীরে লোম বেশি, তার পরবর্তীকালে দেখা যাচ্ছে হয়তো কারোর ডায়াবেটিস হয়েছে, কারোর হয়তো আল্ট্রাসাউন্ড করেছেন দেখছেন লিভারে চর্বি জমেছে, ব্লাড প্রেশার বাড়ছে, কোলেস্ট্রল বাড়ছে। তো এই সব রোগগুলোই কিন্তু অ্যাকচুয়ালি একটা রোগেরই থেকে তার উৎপত্তি। অর্থাৎ প্রথম গন্ডগোল শরীরে চর্বি বেশি, শুধু ওজন বেশি কথাটা না বলে বলছি, শরীরে চর্বি বেশি, তার সাথে আরেকটা কিছু হয়েছে। তাহলে ধরে নেওয়া যাক 100 জন মানুষেরই যদি চর্বি বাড়ে, তাহলে 100 জনেরই কি রোগ হবে? উত্তর হচ্ছে হয়তো নয়, হয়তো 80 জনের হবে, 20 জনের হয়তো হবে না। কেন হবে না সেটাও আমরা জানি না। আর সবারই কি সবকটা রোগ হবে? তাও হয়তো না, কারোর হয়তো এটা হবে, কারোর হয়তো ওটা হবে, কারোর হয়তো এটা ওটা ওটা হবে। সো দিস পারমুটেশন কম্বিনেশন উইল হ্যাপেন। তাহলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত যাতে শরীরে চর্বি বেশি না হয়, এবং সেটা শুরু করবো কবে থেকে? না, মা যখন কনসিভ করছে তখন থেকে। মায়ের ওজন বেশি হলে বাচ্চার ভবিষ্যতে সমস্যা, মায়ের ডায়াবেটিস থাকলে বাচ্চার ভবিষ্যতে সমস্যা। তাহলে আমরা বলি যে প্রোগ্রামিং হয়ে যায় মায়ের পেটে, তাহলে তার আগে থেকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন একজন সুস্থ মা সুস্থ সন্তানের জন্ম দেয়, এবং তার পরবর্তীকালে যেন বাচ্চা কোনো সময় ওজন উঠন না করে। বিশেষ করে আমাদের আপনাদের সবার মধ্যেই একটা স্বভাব আছে যে মায়েদের বেশি করে খাওয়ানো, প্রেগনেন্ট হয়েছে বলে বাচ্চাগুলোকে বেশি করে খাওয়ানো, এবং একটা একটা করে তো সবার বাড়িতে। এবং বাবা মা আমরা দুজনেই তো বাইরে বেরিয়ে যাচ্ছি কাজ করতে, ঠাকুমা দিদিমা কাছে থাকা, তারা হচ্ছে কোনো মতে ওই একটাকে খাওয়ানোর জন্য, যেটা ছোটবেলায় হয়তো নিজের ছেলে মেয়েটাকে খাওয়াতে পারেনি, সেইটা এখন খাওয়ানোর চেষ্টা। আর বাবা মা কি করছি, সন্ধ্যেবেলা ফেরত আসছি, সারাদিন ছিলাম না, একটা অপরাধ বোধে ভোগার পর বাচ্চাটাকে ফেরার সময় একটা বিস্কুটের প্যাকেট, একটা চকলেটের প্যাকেট বা এই দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে তার ক্ষতিটা করছি। এই জিনিসটা আমি, প্লাস খেলাধুলো তো নেই, সবাই তখন মোবাইলে খেলেছে, কেউ তো মাঠে যায় না। তাহলে এটা তো মেনলি যেটা আমি প্রথমেই বলছিলাম যে খানিকটা সিভিলাইজেশনাল, মানে আর মাঠে যাওয়ার ব্যাপার নেই, এমনকি কর্মজগতেও ওয়ার্ক ফ্রম হোম এবং অনেক ঘন্টা ধরে। তাহলে এর যে অ্যাপ্রোচটা আমরা জানাটা সব থেকে দরকার, জানার কোনো শেষ নেই। যেমন সেই জন্যে জানাটা আগে দরকার, আমাদের মধ্যে সচেতনতাটা আসা দরকার যে ঠিক মূল সমস্যাটা কোথায়। মূল সমস্যা কিন্তু আলাদাভাবে নয় যে একটা ফ্যাটি লিভার, যে আমাদের কাছে সবাই আসেন একটা আলট্রাসাউন্ড নিয়ে হাতে করে যে আমার ফ্যাটি লিভার হয়েছে। ফ্যাটি লিভার হয়েছে, আমি বলি হ্যাঁ ওটা একটা মেডেলের মতো, আপনি গলায় পরে ঝুলিয়ে রাখতে পারেন, কিন্তু ঘটনাটা কোথায়, কোথা থেকে শুরু এবং কেন এটা ইম্পর্টেন্ট, মানে এটাও একটা মার্কার যে ওই অসুখটা যেটা ডক্টর ঘোষ বললেন, এটা একটা আমরা ধরে নিই যে এটা একটা মার্কার যে এই ফ্যাটি লিভার আছে, তার মানে ওই অসুখগুলোও সবই আছে হয়তো। এই জিনিসটার সচেতনতাটা আমাদের দরকার, এবং বিশেষ করে ডায়াবেটিস এবং ওবেসিটি, তার সঙ্গে কার্ডিওভাস্কুলার ডেথ বা কার্ডিওভাস্কুলার প্রবলেম এবং ক্যান্সার, যেটা সম্বন্ধে সচেতনতা ছিল না। এটাই আমি ডক্টর ঘোষকে আর একটু ইলাবোরেট করতে বলবো যে একটা কার্ডিওভাস্কুলার কী কী সমস্যা হতে পারে, এই কারণে এগুলোই মূল কারণ ডেথ হওয়ার। তারপরে আসবে লিভার, একটা হচ্ছে ক্যান্সার আর একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডেথ। তাই স্যার যে কথাটা বলেছেন, যাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স এবং চর্বি বেশি থাকবে তাদের ক্ষেত্রে 100 জন মানুষের যদি ডেথ সার্টিফিকেট ভবিষ্যতে দেখি, তার 60 থেকে 70 জনের ডেথ সার্টিফিকেটে লেখা থাকবে
কজ অফ ডেথ হচ্ছে হার্ট অ্যাটাক এবং তাতে তিনি মারা গেছেন। তাহলে কার্ডিওভ্যাসকুলার ডেথ হবে কমনেস্ট কজ অফ ডেথ এই সব ব্যক্তিদের মধ্যে। এবং আমাদের মুশকিল হচ্ছে আমরা সবাই একজন কার্ডিওলজিস্টকে গিয়ে দেখাতে খুব ভালোবাসবো, একটা অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে একটা স্ট্যাটাস সিম্বল, তোর এখনো হয়নি, আমার হয়ে গেছে বাইপাস। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, কিন্তু তার আগের যে জিনিসগুলো করা দরকার ছিল যাতে ওই আমার কার্ডিওভ্যাসকুলার অ্যাটাকটা যাতে না হয়, সেটা কিন্তু কেউ করি না। কারণ এর থেকে না ম্যালেরিয়া হওয়া ভালো ছিল, কারণ আপনার একটা উপসর্গ হতো, আপনি তার সচেতনভাবে তার চিকিৎসা করাতেন এবং তার ফলো আপ করতেন। এখানে কি হয়েছে, আপনি একবার কোনকালে হয়তো একটা টেস্ট করেছেন, তাতে হয়তো একটা কিছু পাওয়াও গিয়েছিল, ডাক্তারবাবু চিকিৎসাও করতে গিয়েছিল, দিয়ে তারপর আপনি গর্ব করে বিয়ে বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে বলে আমার জানিস তো কিচ্ছু হয় না। হ্যাঁ, এই যে একটা ডিনায়াল অফ দ্য প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং, এই জিনিসটার জন্যই কিন্তু আলটিমেটলি গিয়ে যা হওয়ার হবে। এবং ডাক্তারবাবুকে না দেখানো, 4 বছর বাদে ফিরে এসে বলে ডাক্তার ওই 4 বছর আগে আপনি যে প্রেসক্রিপশনটা দিয়েছিলেন সেটাই কিন্তু ফলো করছি, অ্যাজ ইফ মানে আমাকে ধন্য করে দিয়েছে, যদিও দেখলাম প্রেসক্রিপশনের হয়তো ব্র্যান্ডগুলো কোনোটাই আমি লিখি না, যাই হোক। তো এই যে মানুষজনের সচেতনতার অভাব, প্রথম কথা হচ্ছে যে আমরা চাইছিলাম যে আলোচনাটার মধ্যে যে এই ওজনটা যেন নাই বাড়ে, যতটা আটকে রাখা যায়, প্রিভেন্ট করা যায় সেটা। দ্বিতীয় কথা এই স্ক্রিনিং ফর প্রবলেমস, হ্যাঁ, পরীক্ষা করানো। গতকালও আমার শাশুড়ি মার কয়েকটা পরীক্ষা করেছি, সব কটা নর্মাল এসছে, আমাকে জিজ্ঞেস করলে হ্যাঁ পয়সা খরচা করে সব কটা টেস্ট করা। হ্যাঁ, মানে এই যে আমাদের একটা মানসিকতা যে আমি 500 টাকা দিয়ে মিষ্টি খাবো কিন্তু একটা টেস্ট করবো না। তাহলে ডায়াবেটিসের জন্য পরীক্ষা করা বলুন, ব্লাড প্রেশার বলুন, কোলেস্ট্রল বলুন, আগে আমরা যখন ছোট ছিলাম একটা ধারণা ছিল কি এইগুলো একটা বয়সের পর হয়, এই 55 হোক 60 হোক তখন গিয়ে টেস্ট করবো। ভারতবর্ষের এই মুহূর্তের এই সব কটা সমস্যা কিন্তু 30 বছরের নিচে হচ্ছে মেজরিটি লোকজনদের। যারা আইটিতে কাজ করেন তাদের ক্ষেত্রে একটা রুটিন চেক আপ হয় অফিস থেকে, তাই সেগুলো ধরা পড়ে, বাদ বাকিদের ধরা পড়ে না। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন হচ্ছে 30 বছর বয়সে সবার ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল দেখার কথা। আমি বলবো ওটা 30 নয়, ওটা 25-এ নামানো উচিত, এক। আর দ্বিতীয় কথা, যদি তাছাড়া যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে তারও আগে করা উচিত, সেটা 15 বছর বয়সে হতে পারে। যেমন বললাম যদি কারো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে আগেই করো, ওজন বেশি তাহলে তার আগেই টেস্ট করা। তাহলে অন্তত এইটা যদি আপনারা গিয়ে বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে করতে পারেন, তোর উপসর্গ থাকুক আর না থাকুক প্লিজ টেস্ট কর। কেন না, সবাই ধরে রেখেছে ডায়াবেটিস হলে বোধ হয় আমার কাটা ঘাটা শুকোবে না, আমার বোধ হয় ঘন ঘন পেচ্ছাপ পাবে, আমার বোধ হয় ওজন কমবে, আমায় রাতে উঠতে হবে, আমার বোধ হয় জল পিপাসা পাবে। মনে রাখবেন 50% ক্ষেত্রে কোনো উপসর্গই থাকবে না। তাহলে উপসর্গ নেই তাহলেও টেস্ট করবে। এবং আরেকটা যে কথা বললাম, বিশেষ করে ছেলে মেয়েদের যখন বিয়ে দিচ্ছেন তার আগে অন্তত অবশ্যই মেয়ের পরীক্ষাগুলো করাবেন, যাতে মেয়ে সুস্থ থাকলে তার পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে, সেই জিনিসটা খুব দরকার। আর কেন জানি না সব সরকার এসে ট্যাক্স বসায় তামাকের ওপর ট্যাক্স না বসিয়ে তামাকটাকে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু সেটাও একটা খেয়াল রাখবে যে অ্যাডিকশন ইজ এ ভেরি কমন প্রবলেম আমাদের দেশে। এবং আমাদের কাছে পেশেন্টকে বললাম হয়তো আগেরবার যে সিগারেটটা ছেড়ে দিই, পরের বার ঘাট নেড়ে বললে হ্যাঁ ডাক্তার ছেড়ে দিয়েছি, পাশ থেকে ছেলে বললো এবার খৈনিটা ধরেছে। তো তামাক যখন বর্জন করতে বলা হচ্ছে তার মানে সব ধরনের তামাক বর্জন করা। এই কটা জিনিস করলে অন্তত কিছুটা তো উপকার হবে। আর একটুখানি ক্যান্সারটা বলো, রিলেশন টু হ্যাঁ, ওবেসিটি, এবার মানে এটা আমাদের একদম সাথে সাথে আমরা দেখা যাচ্ছে বেশ কিছু ক্যান্সারের মানে প্রেভালেন্স কিন্তু বেড়ে যায়। সেটা লিভার ক্যান্সার হতে পারে, সেটা ইউটেরাইন ক্যান্সার হতে পারে, সেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাই দের ইজ এ লিঙ্ক। আমরা পুরো কারণটা খুব ভালো করে বুঝি না, হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয় অথবা ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর বাড়ার জন্য হয়, কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে যে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বেশি। তারপরে তো থাকবে খানিকটা, প্রশ্নটা পরে করবেন, এটা হয়ে যাক, শুনে নিন এখন। যে তারপরে থাকবে যে লিভারের সমস্যা, যেটা আর কি ওই পার্ট অফ দি গেম আর কি যাকে বলে, যেমন হার্টের সমস্যা হচ্ছে, কিডনির হবে, তেমনি লিভারের সমস্যাও হয়। লিভারের সমস্যাতে একটা ভালো জিনিস হচ্ছে যে হয়তো 80% ক্ষেত্রেই খুব খারাপ হচ্ছে না প্রথমে, কিন্তু ওই 20% কারা যে যাদের ডিজিজটা প্রোগ্রেস করবে, যাদের ডিজিজটা আস্তে আস্তে লিভারটা খারাপ হয়ে যাবে, সিরোসিস হবে, লিভার ক্যান্সার হবে, সেগুলো 20-25%। কিন্তু আপনি তো আগে থেকে বলতে পারবেন না, সেই জন্যে যাদেরই হবে তাদের একটা ওই রকম 6 মাস হোক, 1 বছরে হোক, কতগুলি চেক আপ করা। এখন তো অনেক, আগে যেমন আমরা লিভার বায়োপসি ছাড়া লিভারের কথাটা বুঝতে পারতাম না, এখন অনেক
এমনি নন ইনভেসিভ টেস্ট হয়ে গেছে, সেগুলো থেকে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি কার লিভারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। আগে তার কোনো ওষুধ ছিল না, কোনো রকম ওষুধ আমরা দিতে পারতাম না, আমরা বলতাম লাইফস্টাইল মডিফিকেশন, মানে আপনি আপনার ওজন কমান, আপনার খাওয়ার দিকে নজর দিন, আপনি কি করলে আপনি লিভারে ফ্যাট কম জমবে সেগুলো চেষ্টা করুন, আপনার ডায়াবেটিস থাকলে, ওবেসিটি থাকলে এগুলো চিকিৎসা করুন। এখন আস্তে আস্তে ওষুধ কিছু কিছু আসতে শুরু করেছে, কারণ এটা একটা গ্লোবাল প্রবলেম। গোটা বিশ্বেই 30% লোকেরই ফ্যাটি লিভার, এবং অ্যাবাউট 5 to 6% হচ্ছে ওই অ্যাডভান্স লিভার ডিজিজ। মানে 100 কোটি দেশের লোক হলে 5-6 কোটি লোক ইজিলি বলা যাবে যারা সিরোসিসের দিকে দৌড়চ্ছেন। তাদের আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা, তাদের আমরা কিছু করতে পারি কিনা ওষুধ দিয়ে, যাতে তাদের অসুখটাকে হল্ট করা যায়। একদম ভালো করে দেওয়া না গেলেও আমরা চেষ্টা করতে পারি যদি আমরা বুঝতে পারি। কিছু কিছু ওষুধ এখন আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে এদেরও কিন্তু ওই সারা জীবন একটা ফলো আপে থাকা উচিত। 6 মাস থেকে 1 বছরের মধ্যে তো নিশ্চয়ই তারা যদি আসেন ডাক্তারের কাছে, তাহলে কি আর একটা হয় কি, অনেক সময় যেটা আমরা দেখি যে হয়তো তারা মানে টাইম টু টাইম ডাক্তার চেঞ্জ করছেন, এর গেল সে কতগুলো ওষুধ দিল, ওর কাছে গেল সে কত, আলটিমেটলি সে কাউকেই ফলো করছে না। তাতে কিন্তু কোনো সুবিধা হয় না। এখন আপনাকে আগে থেকেই নিজের হেলথ সম্বন্ধে জেনে বুঝে, ওই একবার দৌড়ে গিয়ে হায়দ্রাবাদে আমি দেখিয়ে এলাম বলে একটা বড় ফাইল দিল আমার সামনে ফেলে, আমি দেখলাম সব, হ্যাঁ তারপরে কি সে নিজেও জানে না। তার মানে একবারের ব্যাপার নয়, এটা নিজের জন্যে বা নিজের পরিবার পরিজন যারা ক্লোজ তাদের জন্য করতে গেলে এটা কিন্তু চালিয়ে যেতে হবে। তা আমি ডক্টর ঘোষকে জিজ্ঞেস করবো, সেই জন্য মূল ব্যাপার যেহেতু ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, চিকিৎসাটা কিভাবে করা যেতে পারে। লাইফস্টাইল তুমি খানিকটা বলেছ, চিকিৎসা বলতে মানে মেডিকেল চিকিৎসা, ডায়েট, এক্সারসাইজ সব কিছু সম্বন্ধেই আমার মনে হয় একটু আলোচনা করা যেতে পারে। ওজন বাড়ে, কি বাড়ে? ওই বললাম মাংসপেশি তো আর বাড়ে না, জলও বাড়ছে না, হাড়ও বাড়ছে না, নাড়ি ভুঁড়িও বাড়ছে চর্বি। আচ্ছা, এই চর্বিটা একটা বয়সের পর কোথায় গিয়ে জমবে? না, আপনার তো আলাদা থলে বা লকার কোনো মতো শরীরে নেই যেখানে যে চর্বিটাকে আপনি আলাদা করে স্টোর করে রাখবেন। সো দ্য ফার্স্ট অর্গান টু বি হিট ইজ দ্য লিভার। কারণ আপনি খাচ্ছেন, সেটা হজম হচ্ছে, পোর্টাল ভেন দিকে সবার আগে লিভারে গিয়ে জমছে। তাহলে আবার যদি আমি ওজনটা কমাতে পারি, তাহলে কিন্তু গোড়ার থেকে ওখান থেকেই কিন্তু চর্বিটা বেরিয়ে যাবে। এবং এই চর্বিটা শুধু থাকলে গল্প খারাপ ছিল না, ওই চর্বিটা গিয়ে ওখানে কিছু কিছু জিনিস করছে, যার ফলে ইনফ্লামেশন হচ্ছে, এবং তারপরে সেখান থেকে হয়তো কারো ফাইব্রোসিস এবং সিরোসিসের দিকে যাচ্ছে। স্যার যে কথাটা বললেন, আমরা যখন ধরুন ডাক্তারি পড়তে গোড়ায় ঢুকেছি, তখন আমাদের সামনে বা আপনারাও যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শুনতেন সিরোসিস হয়েছে, প্রথমে বলতে এই মদ খায় সেই জন্য হয়েছে। তারপরে যখন আমরা আরেকটা ধরুন এমডি টেমডি করছি, সেই সময় দেখলাম হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইগুলো হচ্ছে কমনেস্ট কজ অফ সিরোসিস। এবং আমাদের ছাত্র জীবনে একটা টার্মিনোলজি চলতো ক্রিপ্টোজেনিক সিরোসিস, মানে যেখানে কারণটা জানা যায়। এখন আমরা বুঝি মেজরিটি ক্ষেত্রে যে এখন আমরা যে সিরোসিস দেখি, সেটা কিন্তু এই ওবেসিটি এবং মেটাবলিক ডিজিজ রিলেটেড। তাহলে কাউকে দুম করে খারাপ চোখে দেখে ফেলবেন না, কারো যদি কোনো আত্মীয় শোনেন যে একটা সিরোসিস হয়েছে, জিজ্ঞেস করবে ডায়াবেটিস ছিল কি রে, ওজন বেশি ছিল, মানে তাহলে এইটাই হয়তো সব থেকে কমন কারণ। তাহলে প্রথম কথা কি বললাম, ওই চর্বিটাকে কমাতে হবে। তাহলে কমাবো কেমন? অ্যাকাউন্টসের ব্যালেন্স শিট, একদিকে ইনকাম, একদিকে এক্সপেন্ডিচার। ওজন কমাতে গেলে ইনকাম কমাতে হবে আর এক্সপেন্ডিচার বাড়াতে হবে। এই এক্সপেন্ডিচার বাড়ানোটা বেশ কঠিন, ইন দ্য সেন্স আপনারা এখানে বসে আছেন, 1 ঘন্টা ধরে বসে থাকলে মোটামুটি 150 ক্যালোরি খরচা করবে। আর 1 ঘন্টা ধরে যদি সাঁতার কাটতে পারেন, 1 ঘন্টা ধরে যদি দৌড়তে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 400 ক্যালোরি খরচা করবেন, অর্থাৎ বাড়তি মোটামুটি 250 ক্যালোরি খরচা করবেন। আর এই রোজ যখন রান্না করছেন 1 চামচ করে তেল ঢালছেন, মানে 45 ক্যালোরি করে ঢালছেন, তাহলে 5 চামচ ঢালুন মানে 250 ক্যালোরি চলে যাবে। তাহলে সেটা কমানো অনেক বেশি সোজা। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? না, তাহলে শরীরে ইনসুলিনটা ভালো করে কাজ করবে। এবং এই এক্সারসাইজেরও আবার কিন্তু ধরন বা প্রকার আছে। বিশেষ করে আমরা যখন ওজন কমানোর চেষ্টা করি, আমাদের চেষ্টা করতে হবে কি, যে মাংসপেশি যেন না কমে যায়, শুধু চর্বিটাই কমে। তাহলে মাংসপেশি যদি ঠিক রাখতে হয়, তাহলে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ একটা ওজনের বিরুদ্ধে ধরুন আপনি এক্সারসাইজ করছেন, তাহলে মাংসপেশিটা শক্ত হবে। তাহলে
তাহলে রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে যদি আপনার ওজন কমানোর কথা আপনি ভাবেন। আর খাওয়া দাওয়ার মধ্যে প্রথম কথা কি বললাম, বাঙালির তেল, সেই তেলের মধ্যে আপনি আজকে নিজেদের পরিবারের কথা ভেবে ফেলুন, যতজনের পরিবার আছে সেটাকে 2 দিয়ে ভাগ করুন। ধরুন 4 জনের পরিবার, তাহলে সারা মাসে 2 লিটারের বেশি তেল, ঘি, মাখন মিলে খরচা করা যাবে না। সেটা লাল তেল হোক, সর্ষের তেল হোক, সবুজ তেল হোক, এই যে আমরা বলি না সাদা তেল খাচ্ছি মানে খুব ভালো, একেবারেই না। আগে কোয়ান্টিটি ঠিক হবে, তারপর কোয়ালিটি নিয়ে ঠিক হবে। কেউ কেউ অলিভ অয়েল খাচ্ছে, আগে পরিমাণ কমান, এটা হলো প্রথম কথা। এবং রান্নার ধরন বদল করে। আমি একটা যদি কিছু সেদ্ধ করে তারপর ভাজি, তাহলে তেল কম লাগবে, যেমন আলু ভাজা। যে ননস্টিক ব্যবহার করেন না, কাজের লোক নষ্ট করে দেবেন বলে, সেটাকে ব্যবহার করুন। বেগুন পোড়া খাবেন না, বেগুন সেঁকা খান। পাঁপড় ভাজা খাবেন না, পাঁপড় সেঁকা খান। সেই করে খাওয়ার ধরন বদল করুন। আর যে খাবারটা খাচ্ছেন সেটা যদি একটা আন্দাজ, এই ডায়েটিশিয়ান বড় লম্বা পদ্ধতি লিখে দেয় যেটা বাড়িতে গিয়ে আর খোলেন না, সেটা না করে একটা থালার কথা বলুন। একটা 10 ইঞ্চির থালা নিয়ে খেতে বসেছেন, তার অর্ধেক আপনি ধরে রাখুন আপনার শাকসবজি পাতা, যেটা হচ্ছে নন স্টার্চি ভেজিটেবল। মানে ওই ওর মধ্যে যেন আলুটা ধরা না থাকে, রাঙাল না ধরা থাকে, ওল না ধরা থাকে, কিন্তু অন্য শাকসবজি পাতা। এবার আলু ফালু কি খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে, কিন্তু পরিমিতভাবে। বাদ বাকি খাওয়ার যে অংশ থাকবে সেটাকে দুভাগ করুন। একটা ভাগে খান সিরিয়াল, সেটা যা খুশি হতে পারে, সেটা ভাত হতে পারে, সেটা রুটি হতে পারে। সবার অনেক অনেক নতুন নতুন জিনিস হচ্ছে, সবাই এখন ওটস খাচ্ছে সকালবেলা, তারপরে ডালিয়া খাচ্ছে দুপুরবেলা। আরে বাবা, যা চিরকাল খেয়ে এসেছিস বাবা তাই খা। হ্যাঁ, পথ্য ভেবে খাওয়ার কোনো যুক্তি নেই, কোনো ন্যাশনালিটি নেই। আর বাদ বাকি যে আরেকটা কোয়ার্টার পড়ে রইল, সেটা আপনার প্রোটিন। আমাদের প্রোটিন ইনটেক খুব খারাপ। বিশেষ করে বাঙালিরা প্রোটিন খায় না। বড়জোর কি খায়? একটা মাছ খায়। তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমি ওজন কমানোর চেষ্টা করি, শরীরের ক্যালোরি আমি রেস্ট্রিক্ট করছি, কিন্তু প্রোটিনের মাত্রা আমার ঠিক রাখতেই হবে। তাহলে আমি প্রোটিন খাবো কি? তাহলে মাছ খেতে পারি, চিকেন খেতে পারি, সয়াবিন খেতে পারি, সয়াবিনের বড়ি পাওয়া যায় সেটা খেতে পারি, গুঁড়ো করে খেতে পারি। কিন্তু প্রোটিন বাঙালিরা খুব কম খায়, এবং খেলেও সেটা গুড কোয়ালিটি প্রোটিন হয় না। এই প্রোটিন খাওয়ানোটা আপনারা, যদি না কিডনির প্রবলেম থাকে, প্রোটিন খাওয়ার মাত্রাটা বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে একটু বাড়ানো দরকার, বই কমানো। আর যা ডাল খান, সেই ডাল তো তেড়েনি ঝোল, আমাদের হোস্টেলের মধ্যে যেমন ছিল, সেইটা যেন অন্তত খেলে যেন চাপ ডাল খান। তাহলে সেইখানে প্রোটিনের মাত্রাটা বাড়লো। তাহলে মোটামুটি এটা ডায়েট, এটা এক্সারসাইজ। এরপরে ওষুধপত্র আছে, সেটা আমি বলবো যে সবার ক্ষেত্রে ব্যবহার করতে আমরা এই মুহূর্তে অন্তত পাচ্ছি না, তার কারণ দাম। যে ইনজেক্টেবল ওষুধগুলো দেখতেই পাবেন আপনারা, সবাই এখন হঠাৎ করে করতে আরম্ভ করেছে না, এক্সারসাইজ করে ডায়েট করে। দেখবেন সোশ্যাল মিডিয়া আপনাদের এত রিল আসে, কে নাকি খাওয়া কমিয়ে হঠাৎ করে ওজন কমে ফেলেছে। সব মিথ্যে কথা। সবাই এই ওষুধগুলো নিচ্ছে, ওজেন্টিক নিচ্ছে, লিভোমি নিচ্ছে, মুঞ্জারও নিচ্ছে। দেখবেন কারণ জোয়ারের মুখ দেখলে বুঝতে পারবেন তো কিরকম জোয়ারে হয়ে গেছে। বেসিক্যালি এই ওষুধপত্রগুলো নিয়ে তাদের ওজন কমেছে। তো তাদের এই চিকিৎসা এই মুহূর্তে মাস গেলে খরচা হচ্ছে 10 থেকে 20,000 টাকা। তাহলে সেটা ক্রনিক্যালি কটা মানুষের করতে পারে? যেটা একমাত্র আশার বিষয়, সেটা হচ্ছে 22শে মার্চের পর এই ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ অফ পেটেন্ট হয়ে যাবে, তখন হয়তো 1000-2000 টাকায় মাসে এই ব্যাপারটা মেটানো যাবে। কিন্তু তাও আপনি আমায় বলুন না, আগে যেচে কেন একটা সমস্যা তৈরি করবো যে যেটাকে আবার একটা কিছু দিয়ে তার সলভ করার দরকার, সেটা আটকাতে পারলেই ভালো। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এই ওষুধগুলো নিলে কি কি অসুবিধা হচ্ছে। সুবিধা তো আছেই, তুমি যেটা বললে, এখন যত ইউজ হচ্ছে তত তো অসুবিধাও দেখা যাচ্ছে না। মানে তার কতগুলি এমন অসুবিধা হচ্ছে যেগুলো আমরা অনভিপ্রেত, বাংলায় যাকে বলে। সুতরাং সে ওষুধেরটাই যে একেবারে ওটাই যে আমাকে সপ্তম স্বর্গে পৌঁছে দেবে তা নয়। তবে মানুষ নিজের ক্ষমতাটা দেখাতে চায়, মানে ওভার নেচার। যে দেখো, আজকে ডক্টর ঘোষ একটা ট্রিপল অ্যাগনিস্ট, তুমি একটা ওষুধ ইউজ করছো যাতে লিভার ডিফ্যাট হয়ে যাবে 1 বছর কি 72 সপ্তাহের মধ্যে। তার মানে সেই ক্ষমতা আছে, কিন্তু সেইটাই কি মানে সেইটাই কি আলটিমেট উদ্দেশ্য? কখনোই হবে না, এমনকি সভ্য দেশেও নয়। আমি দেখলাম যে এটা দিয়েছে যে ইউএসএতে 8% পপুলেশন, 8 খুব বেশি নয়। আর ওদের নাকি 30 সালের মধ্যে $100 বিলিয়ন মানে উইল বি এক্সপেন্ডিচার হবে এর জন্যে। মাত্র 8 থেকে 10 ভাগ লোক তারা আছে অন দিস কাইন্ড অফ ড্রাগ। তার মানে একটা ধনী দেশেও সম্ভব নয়। সুতরাং সেইটা যে উত্তর তা হয়তো নয়।
তা আমার মনে হয় এরপরে কিছু আপনাদের প্রশ্ন থাকলে সেটাই উত্তর এক জায়গায় মানে একতরফা বক বক না করে আপনাদের প্রশ্ন থাকলে করুন ডক্টর। গ্যাস, গ্যাসের প্রশ্ন, গ্যাস নিয়ে কি করবো মানে গ্যাসটা হচ্ছে না, গ্যাসটাও হচ্ছে যে খানিকটা ওটাকে আমরা বলি যে ফাংশনাল ডিজিজ, মানে খুব একটা অসুখ কিছু নেই, যতই টেস্ট করা হোক এটা গ্যাস মানে কি, সে তাকে দেখাও যাবে না, তাকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, তার মানে কি ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু এটা খানিকটা সেই আবার লাইফস্টাইল মডিফিকেশন, আপনি এমন কিছু খাবেন না, না সেই তো এটা তো হবে না, ওই যে বললাম সেইগুলো তো সহ্য না হলে তো কিছু করার নেই, যেটা যেটা সহ্য হবে আমাদের চেষ্টা বার করতে হবে, নিজেকেই বার করতে হবে। কিছু নেই, না তাতে জলটাতে তো কিছু থাকবে না, মনের শান্তি। আপনি সব মাছ খেতে পারেন, বড় মাছের ছোট পিস, ছোট মাছের বড় পিস। মাখানা খেতে পারেন, কিন্তু মাখানা কিন্তু দাম অনেক। কটা মানুষ যে মাখানা রোজ খেয়ে প্রোটিন খাওয়া বাড়াতে পারবে এটা আমি জানি না, কিন্তু এবং দেখবেন ইভেন স্পেন্সারের দোকানে দেখবেন একাধিক রকমের ভ্যারাইটির মাখানা পাওয়া যাচ্ছে, কোনটা 400 টাকা দাম, কোনটা 800 টাকা দাম, কোনটা 200 টাকা দাম। আর এটা কি খুব খেতে অভ্যস্ত ছিলেন ছোটবেলা? আমি তো ছোটবেলায় জানতাম না, আমি তো এখন সবার স্যার এখানে চলে আসুন, ডক্টর রায়, ডক্টর রায় এইদিকে চলে আসুন, সামনে এখানটা বসুন। দুটো পয়েন্ট আমি জিজ্ঞেস করি, একটা হচ্ছে ধরুন হেপাটাইটিস বি নিয়ে কথা হয়েছিল, সি বলে হেপাটাইটিসের বলে আরো মানে একাধিক এখন প্রশ্ন হচ্ছে এই সি বা ই বা ইত্যাদি এগুলোকে ঠেকানো কি? আরে আমি একটু বলি আর কি, এটা মানে দেখুন হেপাটাইটিস তো মেনলি অনেক রকম থাকলেও এই 5টা আমরা ধরি, ABCD, তার মধ্যে বি দু রকম, এ আর ইটা হচ্ছে যে একটা শর্ট টার্ম ইলনেস আপনার হলে জলবাহিত, এটা বেসিক্যালি এটা প্রিভেন্ট করতে হবে, প্রিভেনশনের তো একটা আমাদের একটা পাবলিক হেলথ অ্যাপ্রোচ আছে, আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন। হেপাটাইটিস ইটা আমাদের দেশে মাদের, বিশেষ করে প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন করতে পারে, কিন্তু তারও ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে, এবং এটা রেকমেন্ডেড যে আপনি মেয়েদের চাইল্ড বিয়ারিং পিরিয়ডে আপনি এটা দেওয়া উচিত, এটা প্রোটেকশনটা 10 বছরের মতো থাকে, তার মানে মেয়ের বিয়ে হলো তখন অ্যাটলিস্ট তার যদি হেপাটাইটিস ই না থাকে আগে থেকে, তাহলে তাকে ভ্যাকসিন দেওয়া যেতে পারে। হেপাটাইটিস এর ভ্যাকসিন আছে, সেটা হেপাটাইটিস এর ভ্যাকসিন না, না এ আর ইটা বলছি আগে, কারণ এগুলোকে আমরা নেগলেক্ট করি, এগুলো অন্য সময় ভয়ঙ্করভাবে ফিরে আসে। হেপাটাইটিসে আগে ভাবা হতো যে আমাদের যেহেতু একটু স্ট্যান্ডার্ড অফ লিভিং বেটার হয়েছে, আগে সবাই স্কুলে বড় হলে ছোটোবেলাতেই এরা মানে ন্যাচারাল ইনফেকশন থেকে আমাদের ইমিউনিটি হতো, এখন কিন্তু আর ন্যাচারাল ইনফেকশন হয় না, প্রত্যেকটি বাচ্চা সে জলের বোতল নিয়ে যাচ্ছে, সুতরাং হি অর শি ইজ নট এক্সপোজড। তারপরে বড় বয়সে গিয়ে হঠাৎ একটা হেপাটাইটিস এ হলো, এবং হেপাটাইটিস এ দেখা যাচ্ছে এখন একটা প্রধান কারণ লিভার ফেলিওর হওয়ার, এবং অনেক লোকের মৃত্যুও হয়েছে, এই ইন্ডিয়াতে বলছি আর কি, যেহেতু ছোটোবেলায় থেকে বড়োবেলাতে এই রোগটা বেশি আসছে। এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন স্কুল লেভেলেও দেওয়া হয়েছে, কিছু কিছু বা হচ্ছে, হেপাটাইটিস এ ভ্যাকসিন ইন্ট্রোডিউস হেপাটাইটিস এটা তো মানে রেকমেন্ডেশনটা তো দু জায়গায় হয়, একটা হচ্ছে ওই যে আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিশিয়ানস, IAP, যেটা একাডেমি অফ পিডিয়াট্রিক, ওরা একটা রেকমেন্ডেশন করেন যেটা পিডিয়াট্রিক যারা ছোটদের দেখে তারা এটা ফলো করেন, আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হেলথ মিনিস্ট্রি থেকে, সেখানে হেপাটাইটিস এটা একদম যে দিতেই হবে এটা অপশনালের মধ্যে রাখা আছে। অপশনাল হলে অনেকে এটা একটু দাম হবে, নেওয়া হয় না, কিন্তু আমাদের যে ন্যাশনাল যে প্রোগ্রাম রয়েছে অফ ভ্যাকসিনেশন, তার মধ্যে হেপাটাইটিস এটা নেই, সেইটা যদি ঠোকানো যায় তাহলে এটাতে অনেক কিছু লাভ হতে পারে, কারণ অনেক দামি দামি ভ্যাকসিনও এখন
গভর্নমেন্টের সমস্ত আউটলেট থেকে কিন্তু দেওয়া হয়। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড লিভার ড্যামেজের ক্ষেত্রে, যেমন ধরুন অ্যান্টিফাঙ্গাল খেলে পরে যে লিভার ড্যামেজের সম্ভাবনা থাকে, কিন্তু অ্যান্টিফাঙ্গাল অন্য কারণে হয়তো দিতে হয়, সে সমস্ত ক্ষেত্রে এগুলো কি করে ঠেকানোর উপায়? ঠেকানোর উপায় হচ্ছে যে না ইউজ করা। মানে ড্রাগ ইনডিউস লিভার ডিজিজ একটা মেজর প্রবলেম। তা মেজর প্রবলেমের মধ্যে হচ্ছে অসংখ্য ড্রাগের অসংখ্য মানে সাইড এফেক্ট, এবং লিভারের ওপরেও তাই। সুতরাং সেগুলো সচেতনভাবে চেষ্টা করতে হবে না ইউজ করতে। আর হলে কি করা, যেটা ইম্পর্টেন্ট জানা, যে হলে তো প্রথমে বন্ধ করতে হয়, কিন্তু বন্ধ করলেও অনেক সময় লিভারের অসুখটা চলতে থাকে, যেখানে বিদেশে বা অন্য জায়গায় সে অনেক পেশেন্টকে তার জন্য লিভার ট্রান্সপ্লান্টও করতে হয়। তার মানে আপনি একটা লিভার ফেলিয়ারে চলে যেতে পারেন, এর তো ডাইরেক্ট কোনো চিকিৎসা নেই। সুতরাং সেটার সম্বন্ধে একটা খুবই, যেমন আমি বলছি এই যে আমাদের যখন কোভিড হলো, কোভিড হওয়ার সময় অনেক লোক ওই গিলয় বলে একটা মানে যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি মেডিসিন, গাছগাছরা থেকে খেলেন যাতে আমার কোভিড ঠেকাবার জন্যে, এবং তাতে প্রচুর লোকের অ্যাকিউট লিভার ইনজুরি হলো, এবং কিছু কিছু লোক মারাও গেলেন, কারণ আমাদের তো ওই ব্যবস্থা নেই। সুতরাং যে কোনো অল্টারনেটিভ মেডিসিন যেটা আমাদের দেশে খুবই বহুল প্রচলিত, সেইটাকে ঠেকাতে গেলে কিন্তু এ ব্যাপারে সচেতনতা দরকার। যে বললো কেউ যে তুমি এই গাছগাছরা এটা খেয়ে নাও তাহলে তুমি ভালো হয়ে যাবে বা এ হবে, এইগুলো সম্বন্ধে একটু সচেতন হওয়া, কারণ যখন খারাপ হয়ে গেল তখন কিন্তু আর কোনো অন্য কিছু উপায় নেই। আর এক মিনিট টাইমের একটা কথা বলতে, সেটা হচ্ছে আমি এক জায়গায় অন্য স্টেটে চিকিৎসা করালাম, সেখানে আমাদের যে ড্রাগ দেওয়া হলো আপনার অ্যান্টিফাঙ্গাল হিসেবে, যখন আমি এখানে কলকাতায় আসছি ডক্টর কি দিয়েছে, লিভারটা শেষ করে দেবে। ওদেরকে যখন বলতে গেলাম ওরা কলকাতা ব্যাপারে আমাদের চিকিৎসা করতে, তা এটা আমার মনে হয়, বলছি আমি এইটা মনে হয় এই ফোরামে উই ক্যানট ডিসকাস, তাই না? এটা ডক্টর রায়কে আমি জিজ্ঞেস করবো, উনি এতদিন আমাদের ইয়েতে স্বাস্থ্য ভবনের ছিলেন এবং আমাদের ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর ছিলেন। স্যারকে আমি বলবো বলতে। আর স্যারেরটা হয়ে যাক কাকা। আপনার প্রশ্নটা কি এক স্টেট থেকে আরেক স্টেটে এলাম? যেমন আমি বলি তামিলনাড়ুতে আমি একটা অপারেশন করলাম, সেখানে তারা অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিলেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে ডোজে তারা প্রেসক্রাইব করলেন সেটা কি আর মেডিসিন না 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 মেডিসিন। তারপরে যখন এখানে ফিরে এলাম, আমার বন্ধু বান্ধব বা পরিচিত যে ডাক্তাররা বলল এই ডোজে দিয়েছে দুই অ্যান্টিফাঙ্গাল, কিন্তু লিভার শেষ করে দেবে, মানে হেপাটোটক্সিক ওষুধ। এবারে ওদেরকে বলতে গেলাম, ওরা বললো কলকাতার ডাক্তাররা আমাদের চিকিৎসাই করতে দেবে না। কি বলে একটা জিনিস যেটা স্যার যেটা বললেন যে পুরোপুরি আলোচনাটা নয়, ডাক্তার বিশুদ্ধকার করছেন বা ইত্যাদি, এই জায়গাটা আমরা এখানে আলোচনা করতে বিরত থাকবো। কিন্তু আপনার যে প্রশ্ন সেটা খুব সম্ভব, হ্যাঁ এটা হয়, কিন্তু আমার নিজস্ব, আমি দক্ষিণ ভারতে অনেকদিন কাজ করি। স্টাইল অফ ট্রিটমেন্টটা আমি বলছি দক্ষিণ ভারতের কথা যদি বলেন, বাঙালিরা বেশিরভাগ দক্ষিণ ভারতেই যায়, সেখানকার মানুষজনেরা কিন্তু এইরকম ডাক্তারদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেন না, ইউজুয়ালি করেন না, বরঞ্চ তারা বলে দেয় যে কলকাতায় গিয়ে ওই ডাক্তারবাবুর কাছে যাবেন, তারা আমাদের এখানে ট্রেন, সেখানে সেটাও ঠিক ভাবার চেষ্টা করুন। হ্যাঁ তুই হচ্ছে স্যারেরা অনেক জ্ঞানগত কথা বলেছেন, আমার তো সেখানে বলার জায়গা নেই। লিভার ড্যামেজ, লিভার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা রিজেনারেট করার ক্ষমতাটা সামনে থাকে। ড্রাগ ইনডিউসড ড্যামেজ অফ লিভারের সংখ্যা কিন্তু খুব কম, যেটা স্যার বলছেন যে ট্রান্সপ্লান্ট পর্যন্ত করা যেতে পারে। আমি ভেষজ বিদ্যা নিয়ে অনেক একসময় অধ্যাপক ছিল, যাই হোক। তো এই যে অ্যান্টিফাঙ্গাল আপনি কোন অ্যান্টিফাঙ্গালের কথা বলছেন যেটা লিভার ড্যামেজ করে? আমি ওষুধের নাম বলে গেছি। কিটোকোনাজল, অ্যামফোটেরিসিন বি, এই ওষুধটা হচ্ছে সবচেয়ে টক্সিক ড্রাগ, সেটা কিডনি ড্যামেজ করে, সেটা লিভার করে না। সেই জন্য কিডনিটাকে বাঁচিয়ে আমাদের ডোজ রেঞ্জটাকে ঠিক করতে হয় বডি ওয়েট অনুযায়ী। এবং স্যার নিশ্চয়ই বলেছেন যে মাঝে মাঝেই কিন্তু লিভার ফাংশন টেস্টটা করিয়ে নেওয়া, ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা। একবার বলে গেলেন তারপর তিনি আর এলেন না, এই ব্যবস্থাটা যেন না করা হয়। আর ওই বিরুদ্ধাচরণের ব্যাপারটা কিন্তু আমার মনে হয় ওটা, হ্যাঁ ওটা দেখুন একটা প্রোটোকল সব দেশেই সব ইয়েতেই আছে, আমাদের ইন্ডিয়ান প্রোটোকলও আছে। এই প্রোটোকলের বাইরে যদি কেউ চিকিৎসা করেন, আগে প্রাচীন আমলে দেখুন বড় বড় ডাক্তারদের বলা হতো যে আপনারা প্রোটোকল মেনে করছেন না, তখন আমরা অনেক দেখেছি আমাদের
এখন চলে গেছে এটা অনেকটা। সেই জায়গাটা এখন নেই, কারণ হচ্ছে অনেক রকমের প্রোগ্রাম আছে, সেখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। খরচের ব্যাপারে সেই জায়গাটা করে এখানে একটা আছে, খরচ নিয়ে একটা বোধহয় চিকিৎসার খরচ নিয়ে একটা অনুষ্ঠান আছে। তো এই হচ্ছে আমার যেটা বক্তব্য, যে আর ডাক্তারদের এই কাদা ছড়াছড়ি ব্যাপারটা সব আচ্ছা, ওষুধটার নাম সম্ভবত কেটোটিফেন। কেটোটিফেন ওই বললাম না, কেটোটিফেন তো এটা অ্যান্টিফাঙ্গাল নয়। কেটোটিফেন অন্য জিনিস, কেটোটিফেন স্যার হচ্ছেন ফার্মাকোলজির প্রফেসর, সেই জন্য আমি বললাম ধরি। ঠিক আছে, আপনার না আপনার নিশ্চয়ই সেটা আহত হয়েছেন বলেই ব্যাপারটা বললেন, কিন্তু আমরা এখানে তিনজন যারা আছি আমরা কিন্তু যথেষ্ট সিনিয়র। এরা আমাদের বক্তব্য যে আমরা কোনো কথা এরকম করিও না। অ্যাকচুয়ালি ডক্টর কোনার, ডক্টর ঘোষ এরা তো কেউ করেনও না, আমি শুনিনি। কিছু কিছু লোক তার মানসিকতা এরকম, সেটা মেনে নিতেই হয়। এইটুকুই। থ্যাংক ইউ। বলুন। হ্যাঁ, কি কি গার্ডাসিল সার্ভাইকাল ক্যান্সার তিনটে ডোজ, গার্ডাসিল 6 বা গার্ডাসিল 3 ধরে রাখুন 10 থেকে দেওয়া যায়, কিন্তু যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু প্রেফারেবলি 15 মধ্যে না? 15 এর মধ্যে, 10 থেকে 15। পিউবার্টির আগেই বোধহয় একটা ভাবা। এটা তো কালকে একটা প্রোগ্রাম ছিল তো এটার উপরই শুধু। আচ্ছা, ওবেসিটি তার সঙ্গে খানিকটা হলো ডায়েট, এবং ডায়েটের সঙ্গে রিলেশন খানিকটা হলো ফিলিং অফ অ্যাপিটাইট। হ্যাঁ, এই জায়গাটাকে কি করে ব্যালেন্স করা যায়? ধরুন বেশ নেমে চেপে খেলাম, একটু পরে খিদে পাচ্ছে, আমি যদি এই ওই GLP-1 ইগনোর করি, ধরুন আমি মনের জন্য যদি ইগনোর করি, মনে হচ্ছে আপনার প্রশ্ন আমি বুঝেছি, হ্যাঁ, এটা শুনুন না। থ্যাংক ইউ। সেটা হচ্ছে আপনি খান দুটো কারণে, একটা হচ্ছে পেট ভরে আর একটা হচ্ছে মন ভরে। হ্যাঁ, আপনি আপনার মন ভরানোর কথা বলছেন তো, তাহলে সেইটাকে কিছুটা হলেও কাউন্টার করার জন্য এই যে ধরুন যারা ডায়েট করতে গিয়ে এইটুকু করে খাবো বলে ভাবে, তাতে কিন্তু খেলাটা মিটবে না। যার জন্য আমি বলার চেষ্টা করেছিলাম যে আমার আনাজের পরিমাণ বাড়িয়ে পেটটা ভর্তি করে দিতে হবে, যাতে অ্যাপেটাইটটা কমে যায়। আমার পেট যদি না ভরে তাহলে কিন্তু আমার খিদে পাবে, তখন আমি আবার 4-5টা জিনিস খাবো। দ্বিতীয় কথা, স্যার যে প্রশ্নটা করেছিলেন যে ওষুধগুলোর কথা, এই ওষুধগুলোর মূল কাজ হচ্ছে অ্যাপেটাইট সাপ্রেস কমিয়ে দেওয়া। গলব্লাডার যাদের নেই, অনেকেরই গলব্লাডার অপারেশন হয়ে যায়, সেখানে কিন্তু এই অ্যাপিটাইটের ফিলিংটা একটু গোলমাল করে, মানে আচ্ছা, কষ্ট গলব্লাডার হয়। না থাকলে এই ওষুধগুলো দেওয়া আরো সোজা, কারণ একটা পার্শ্বক্রিয়া এই ওষুধগুলোর হচ্ছে যে গলব্লাডার স্টোন হতে পারে বা বিলিয়ারি কলিক হতে পারে। যার সেটা বাদ গেছে তার ক্ষেত্রে ওষুধগুলোর আরেকটু হবে, কিছু যায় আসে না। ইউ টেক এনি সিরিয়াল অন আর্থ, তার মোটামুটি 4 কিলো ক্যালোরি পার 100 গ্রাম হচ্ছে, তার হচ্ছে মোটামুটি ক্যালোরি ইনটেক। কিন্তু এই তার ক্যালোরি। ইনফেকশনদের জন্য কয়েকটা serious আচ্ছা, এবার আপনার পৃথিবীতে যত জিনিস আছে যদি খাওয়া বন্ধ করে দেন, ইউরিক অ্যাসিড 1 কমবে, 11 থেকে কমে 10 হবে। তাহলে কেন ডায়েট নিয়ে তো মারামারি করা ইউরিক অ্যাসিডের জন্য? ওষুধ খান দরকার হলে। যতই আপনি কত গ্রাম চালের ভাত খান বলুন, 50 গ্রাম চালের বেশি ভাত খাওয়ার কথা না আপনার বা আমার। হ্যাঁ, এবার সেইখানে তার মধ্যে কতটা ফাইবার আপনার গেল আর কতটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলো। এই যে ঢপবাজিটা চলছে অন বিহাফ অফ ইন্ডাস্ট্রি, এবং তাতেও বেশ অনেকজন ইনভলভ, যে ব্রাউন রাইস খায়। আরে বাবা, আমি 50 গ্রাম যদি চাল খাই, তাতে যদি ওই এক্সট্রা অ্যামাউন্ট অফ যে আপনি ফাইবারের কথা বলছেন, তার সঙ্গে এতটা লাউ পাতা সেদ্ধ খান না, আপনার ফাইবার যথেষ্ট তার মধ্যে চলে আসবে। ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর মানি? যে একই জিনিস যেটা চালটা এটার চাইতে ওটার দাম 1.5 গুণ বেশি, আমি কেন কিনবো? আর আপনার ব্রাউন রাইস খেতে ভালো লাগে? আমার লাগে না। আর 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 দুই একটা কোয়েশ্চেন, আর 5 মিনিট হয়ে যাবে। পুরো কাট করতে বলিনি তো, বলেছি 50 গ্রাম সিরিয়াল দিনে 3 বার খান। এবার এই 50টাকে আপনি কিরকম করে ভাগ করবেন, সকালবেলা কি খাবেন, দুপুরবেলা কি খাবেন, রাত্রিরে কি খাবেন, আপনি ঠিক করুন। ডায়াবেটিস আছে না? আপনাকে দেখাতে হবে। একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বলুন। বলছি যে যাদের গ্যাস্ট্রিকের কথা আপনি বললেন যে প্রোটিনের ইনটেকটা বাড়াতে হবে, তো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, তো আমি যাই ইনটেক করি গ্যাস করে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করা যায়? স্যার যেটা কথা বলছেন
কিছুটা প্রবলেম হলো ফাংশনাল, তাছাড়া কয়েকটা জিনিস আছে যেগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে হয়তো গ্যাস কম হবে, যদিও স্যার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি এন্ডোক্রিনোলজিস্ট। প্রথম কথা, যে তেলে রান্না করছেন সেটা বারবার পোড়ানো তেল না, সো রিহিটেড, রিকুকড, ট্রান্স ফ্যাট যেগুলো থাকবে সেগুলোকে বন্ধ করা। কম কম খাবেন, বারে বারে খাবেন, খেয়ে শুয়ে পড়বেন না, আর নিজের একটা পদ্ম করে রাখবেন, এগুলো খেলে আমার অসুবিধা হয়। আমার যেমন কফি খেলে অসুবিধা হয়, কারো কোল্ড ড্রিঙ্ক খেলে অসুবিধা হয়। আপনার যে যে জিনিসগুলো অসুবিধা হয় সেগুলো ব্যবহার করুন। ঠিক আছে, শেষ করে দিই এবার আমরা। আর একটা প্রশ্ন করছি স্যার, বলছি আপনি যে বলেন পিসিওএস, পিসিওডি কে ওটা চর্বি বেড়ে গেলে হয়, এছাড়া কি ওটা কি মানে হরমোনাল প্রবলেম থাকলেও হতে পারে, মানে কি কি কারণে হতে পারে এটা? আপনার হিসেব করে দেখবেন পরিবারে কারো না কারো ডায়াবেটিস আছে, মা, মাসি, পিসি ডায়াবেটিস আছে, তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের ইতিহাসটা তাদের থেকে আপনি ইনহেরিট করেছেন। দ্বিতীয় কথা, দেখবেন আমাদের মেয়েরা বিশেষ করে ক্লাস 9, 10 এর পর 11, 12 পড়াশোনা করার নাম করে বাড়িতে বসে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়ে সেই সময় 5 থেকে 6 কিলো ওজন বাড়ে, এবং দেখবেন তারপরেই হচ্ছে এই রোগগুলোর বহিঃপ্রকাশ হয়। জন্মেছিলেন ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, সেটাকে এই ওজনটা বাড়িয়ে আরেকটু খারাপ করে দিলেন, সেইটার ফলে দ্য হরমোনাল চেঞ্জেস অকার, নট দি আদার ওয়ে রাউন্ড। আচ্ছা, রেগুলার কনস্টিপেশনের ওষুধ ইনটেক করাটা কি? না, ওগুলো তো মানে আপনার অন্য ফোরামে আলোচনা হবে, আজকের ওটা নয়। আজকে তো দরকার হলে খেতে হবে, কিন্তু দরকার কি না সেটা আবার প্রত্যেকটা পেশেন্ট হচ্ছে আলাদা। আজকে আমরা সেশনটা এখানেই শেষ করি। লাগবে। আজকের সেশনটা এখানেই শেষ করি। আমরা ডক্টর কোনার এবং ডক্টর ঘোষের কাছে কৃতজ্ঞ। খুব একটা মনোজ্ঞ আলোচনা হলো, আমাদের খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমরা বাংলা ওয়ার্ল্ডের তরফ থেকে তাদের দুজনের হাতে ছোট্ট একটি স্মারক তুলে দেবো। ডাইরেক্টর অফ হেলথ আছে আমাদের কাছে এক্স, তাকে রিকোয়েস্ট করবো স্মারকটা তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে এই সেশনটা এখন শেষ হলো।